শুভ সন্ধ্যা। শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি আজকের চতুর্থ এপিসোডে মৌলিক দোলা মুক্তবাক্যর পক্ষ থেকে। আজকে বরাবরের মতো আপনাদের সাথে আলোচনা করব সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ইত্যাকার মানুষের জ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে। আমরা চেষ্টা করব মানুষের মনের প্রশ্নের উত্তর খোঁজার, আমরা চেষ্টা করব মানুষের মনে প্রশ্ন তৈরি করার, আমরা চেষ্টা করব জ্ঞানের প্রতি বুভুক্ষা জাগানোর। সে চেষ্টায়, সে লক্ষ্যে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের মৌলিক দোলা মুক্তবাক্যর পক্ষ থেকে চতুর্থ এপিসোডে আমি আছি দোলন শোভা এবং সাথে আছেন জামিল শাহ। আপনারা জানেন আমরা গত এপিসোডেই আজকে বিষয়টি নির্ধারণ করে দিয়েছিলাম। আমাদের আজকের বিষয় খুবই সময়োপযোগী, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি। সেটি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অর্থনীতি বিষয়ে চিন্তাশীল একজন ব্যক্তিত্ব। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমসাময়িক ভাবচিত্র নিয়ে যিনি নিগুড় পর্যবেক্ষণে থাকেন সেরকম একজন ব্যক্তিত্ব মোহাম্মদ জামিলুর রহমান। আমরা তাকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাই। সম্মানিত দর্শক, জামিলুর রহমান একজন অর্থনীতি ছাত্র, যিনি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তিনি বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আছেন। তার শিক্ষা জীবনের অভিজ্ঞতা এবং তার কর্মজীবনের অভিজ্ঞতা থেকে আমরা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে আলোচনা করার চেষ্টা চালাব। প্রিয় দর্শক, আমরা ফিরে যাই আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ জামিল শাহর কাছে। জামিল শাহ, আপনাকে স্বাগতম। মৌলিক দোলা মুক্তবাক্য থেকে আপনার কাছে সবিনয়ে জানতে চাই, বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনি কি গর্ববোধ করেন নাকি হীনমন্যতায় আপনি ভোগেন যে বাংলাদেশের থেকে আরো উন্নত কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করলে আজকে হয়তো আপনাকে বেশি একটা চাকরি আপনাকে করতে হচ্ছে, আপনি একটা উন্নত বিদ্যাপীঠে পড়েও আপনি সরকারি কোনো কর্মজীবনে অথবা আপনার কাঙ্ক্ষিত কোনো কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেননি। ইত্যাকার অনেকগুলো ভাবনা থেকে আপনার কি মনে হয় যে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করে স্যাটিসফাইড, অথবা আপনি অন্য কোনো দেশে জন্মগ্রহণ করলে হয়তো ভালো হতো? জামিল শাহ, যদি আপনি দু এক কথায় বলেন, আমরা অন্য বিষয়ে যাব। সবাইকে ধন্যবাদ। যদি খুবই অল্প কথায় বলতে হয় তাহলে আমি মনে করি এখানকার আলো, বাতাস, বায়ু, মাটি হচ্ছে আমার অস্তিত্ব, আর যার মধ্যে আমার বসবাস। আমি বাংলাদেশের আবহাওয়া ভালোবাসি, বাংলাদেশের প্রকৃতি ভালোবাসি, বাংলাদেশের মাটির সুবাস আমাকে মুগ্ধ করে, বাংলাদেশের ফুলের সুবাস আমার ভিতরে ঝংকার তোলে। এখানকার বর্ষা ঋতু আমাকে খুবই বিস্মিত করে। সেদিক থেকে আমার কাছে মনে হয় এত সুন্দর রূপময় একটি দেশে আমি জন্মগ্রহণ করেছি এবং জন্মসূত্রে আমি একজন স্বাধীন দেশের নাগরিক। আমি যদি এগুলো বিবেচনা করে বলি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি একটি গর্বিত দেশের নাগরিক। আপনাকে ধন্যবাদ জামিল শাহ। আপনি একজন দেশপ্রেমিক মানুষ। আপনার কথায়, আপনার চেতনায় তারই খবর পাওয়া যায়। আমরা আমাদের মূল আলোচনায়, আমাদের বিষয়বস্তুতে ফিরে আসি। তার আগে আমি যদি বিষয়বস্তু ঢোকার আগে
আরেকটু আমি একটু পরিষ্কার আপনার এক বিষয় দৃষ্টিভঙ্গি যদি জানতে চাই, আপনি ছোটবেলায় যে বাংলাদেশকে দেখেছেন আপনার জন্মের সময়, আপনার প্রাথমিক বিদ্যালয়ে অথবা আপনি মাধ্যমিক পর্যায়ে উঠেও যে বাংলাদেশকে দেখেছেন এবং আজকে যে বাংলাদেশকে দেখেন, এই দুই বাংলাদেশের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি একই ধরনের বাংলাদেশ অথবা বিরাট পার্থক্য? আপনার কাছে কি মনে হয়? কিছু পার্থক্য তো অবশ্যই আছে, এবং কিছু পার্থক্য আছে একদম মর্মাহত হবার মতো পার্থক্য। আমার দেখা বাংলাদেশ, সেই বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের মধ্যে বেশ কিছু ব্যবধান পরিলক্ষিত। ব্যবধানটা নেতিবাচক, মানে নেতিবাচক। আপনার কাছে মনে হয় যে আপনি যে বাংলাদেশকে বাল্যকালে উপভোগ করে এসেছেন, দেখে এসেছেন, যে আমি যে বাংলাদেশকে আমি আজ থেকে 10 বছর আগে বা 20 বছর আগে আমি যে ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখেছি, তখনকার বাংলাদেশ দেখে যেরকম বাংলাদেশের হওয়া উচিত মনে হতো, আদৌ আসলে আমরা সেরকম বাংলাদেশে রূপান্তরিত হতে পারিনি। তার প্রধান এবং সবচেয়ে জটিল কারণ হচ্ছে আমার কাছে মনে হয় আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের রাষ্ট্রীয় প্রশাসন, আমাদের দেশের রাষ্ট্রযন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করার অজ্ঞতা, এবং সর্বোপরি আমরা স্বাধীনতার যে স্বপ্ন নিয়ে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার শপথ গ্রহণ করেছিলাম, সেখান থেকে ক্রমশ দূরে সরে আসা। যার কারণে আমার কাছে মনে হয় যে আমি যে বাংলাদেশ দেখে বড় হয়েছি, আমি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, একটি নির্দিষ্ট সময় পর এসে আমি সেই বাংলাদেশকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তাহলে কি আপনার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশ অগ্রগতির দিকে নয়, পশ্চাতের দিকে ধাবিত হচ্ছে? এক অর্থে ঠিক তাই। তার কারণ হচ্ছে আমরা যদি অর্থনীতির দিক থেকে বিবেচনা করি, আমাদের অর্থনীতি আগাচ্ছে কিন্তু আমাদের মানবতা পিছিয়ে যাচ্ছে। আমাদের জীবনের মান উন্নত হচ্ছে কিন্তু আমাদের জীবনের পরিধি নেমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমাদের স্বাধীনতার বয়স বাড়তেছে কিন্তু ক্রমশই স্বাধীনতার সেই কাঙ্ক্ষিত সুখ আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের চারপাশ, আমাদের বাংলাদেশের চতুর্দিকে এখন কংক্রিট দিয়ে ঘেরা। আমাদের এখন হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ। আমরা এখন ডিজিটাল প্রযুক্তির কঠিন এবং খুব গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রীয়ভাবে, কিন্তু আমাদের মস্তিষ্ক আজ বধির হয়ে গেছে। এই দিক থেকে আমার কাছে আমি হতাশ হই। আমার কাছে মনে হয় এই বাংলাদেশ চাই। তো এই বাংলাদেশ এরকম কেন হলো? বাংলাদেশ তো আর নিজে নিজে এরকম হয়নি। স্বাধীনতা তো স্বাধীনতার সেই কাঙ্ক্ষিত সুখ নিজে নিজে সরে যেতে চায়নি। এর কারণে যে সমস্ত বিষয়কে আমরা তুলে ধরতে পারি সেগুলো আমি অতীতেও বললাম। আমাদের রাজনীতি, আমাদের সংবিধানের সঠিক ব্যবহার, আমাদের 21-এর চেতনা এবং আমাদের রাষ্ট্রনীতি, রাষ্ট্রনিরপেক্ষতা। আমরা অন্য দিক থেকে কিছুটা সাবলীল হয়েছি, কংক্রিট আমাদেরকে ঘিরে ধরছে, কিন্তু স্বাধীনতা আমাদের কাছ থেকে দূরে সরে গেছে। যদি বলা হয় যে, যদি আপনি প্রশ্ন করেন যে বর্তমান বাংলাদেশে জন্মগ্রহণ করে কি আপনি নিজেকে গর্বিত মনে করেন, সেই ক্ষেত্রে আমি এক কথায় বলতে পারি যে বর্তমান বাংলাদেশে জন্মগ্রহণ করে এবং বর্তমান বাংলাদেশকে নিয়ে সেভাবে যদি বাস্তবতার নিরিখে দেখি, যদি জনমানুষের কথা চিন্তা করে দেখি,
সেই ক্ষেত্রে খুব বেশি গর্বিত হবার মতো তেমন কিছু রসদ আমি খুঁজে পাচ্ছি না। তবে প্রাকৃতিকভাবে সৌন্দর্য ঐশ্বর্যের দিক থেকে বাংলাদেশকে আমি ভালোবাসি, বাংলা ভাষাকে আমি ভালোবাসি। আমার তো মনে হয় আমার দুইটা দেশ, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে বাংলা ভাষা। তাহলে আপনি যে বাংলাদেশকে নিয়ে গর্ব করেন, আপনি যে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন, যে বাংলাদেশকে আপনি ভালোবাসেন, সে বাংলাদেশ এখনকার বাংলাদেশ নয়, সে বাংলাদেশ অতীতের বাংলাদেশ। তো আমরা তো জানি যে বাংলাদেশ একটি তৃতীয় বিশ্বের অনুন্নয়নশীল একটা রাষ্ট্র ছিল। এখানে আমাদের বাংলাদেশ শুধু নয়, আমাদের এই ভারত উপমহাদেশে দীর্ঘদিন ধরে বিদেশি শক্তিরা আমাদের উপর শাসন চালিয়ে গেছে। আমাদের অর্থনীতি পাচার হয়ে গেছে। আমাদেরকে যুগে যুগে বৈষম্যের শিকার হতে হয়েছে। যখন আমরা স্বাধীন হই, তখন আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে উল্লেখ করেছিলেন এবং বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ একটি অতি দরিদ্র রাষ্ট্র বলে পরিচিত ছিল। সেই বাংলাদেশ একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ একটি শোষণে জর্জরিত বাংলাদেশ। সেই বাংলাদেশ আজকে 40 বছর পরে যে অবস্থানে, আপনি কি এর মধ্যে কোনোই অগ্রগতি দেখতে পান না? বাংলাদেশের সবকিছুকেই কিভাবে বলতে পারছেন যে পশ্চাতের দিকে ধাবিত হচ্ছে? আপনি খুবই সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। কথা হচ্ছে, প্রথমত আমরা বাঙালি জাতিগতভাবেই এই অঞ্চলে অনেকের দ্বারা অনেক সময় অনেকভাবে শোষিত হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষগুলো খুবই সহনশীল, ধৈর্যশীল এবং একটি অভ্যাসে পরিণত হওয়া জাতি। তারা জন্মসূত্রেই অনেক সময় অনেকের দ্বারা শোষিত হতে হতে স্বাধীন হতে হয়। একটি জাতির একটি ভাষাভাষীর মানুষের স্বাধীনতা দরকার হয়। অনেক দিন শোষিত হতে হতে তারা একসময় প্রায় ভুলতে বসেছিল। তবে এই যে জাতি নিজেকে কখনো বিলিয়ে দেয়নি, এদের মধ্যে সবসময় ঘুরে দাঁড়ানোর একটি ধারণা ছিল এবং বাঙালি জাতি বারবার একদম তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো করে ডুবে টুবে আবার সাঁতার কাটে উপরে ওঠার মতো একটি জাতি। এই অভ্যাসটা আমাদের সেই অনেক আগে থেকেই আমাদের দখলে ছিল। একটা সময় আমরা বুঝতে পারি যে আমাদের স্বাধীনতা দরকার, আমাদের একটি রাষ্ট্র থাকা দরকার এবং আমাদের মধ্যে সেই স্বপ্নটা জেগে ওঠে, যার ফলস্বরূপ এই জাতি খুবই ইতিহাস বিখ্যাত, অত্যন্ত মর্মান্তিক এবং আত্মঘাতীভাবে নিজেদের জানমালের কথা চিন্তা না করেও শুধুমাত্র যেই স্বাধীনতা তাদের মধ্যে কখনো ছিল না, যেটা তাদের মধ্যে প্রবেশ করার পরে তারা একদম নিরঙ্কুশভাবে স্বাধীনতা অর্জনের জন্য যা যা করা দরকার সব কিছু করে গেছে। এবং আমাদের সেই সময়ের জাতীয়তাবাদ, আমাদের রাজনীতি, আমাদের স্বপ্ন, আমাদের আগামীর চিন্তা সব কিছুই আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে একেবারে নিরঙ্কুশভাবে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ি। বাঙালি বুঝতে পেরেছিল যে আমরা স্বাধীন হব এবং স্বাধীন হওয়ার পরে আমরা কিভাবে থাকব
স্বাধীন হওয়ার আগেই এক এক ধরনের রূপরেখা সে জাতি তৈরি করতে পেরেছিল, যার কারণে বাঙালি কিন্তু স্বাধীন হয়েছিল। এখন কথা হচ্ছে যে বাঙালি যখন স্বাধীন হয়, বাংলাদেশ যখন স্বাধীন হয়, একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় হয় সভ্যতায় পৃথিবীতে, তখন রাষ্ট্রীয়ভাবে এখানে অনেক মানুষের বসবাস ছিল, যেখানে সব কিছু অবকাঠামো, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা কোনো কিছুই পরিপক্ক ছিল না। আর আমরা আরও ইতিহাস থেকে জানতে পারি যে যে কোনো বিপ্লবের পরে বিপ্লবটি যে অঞ্চল দিয়ে যায় সেটা সাধারণভাবে একদম তছনছ করে দিয়ে যায়। আমাদের যা কিছু ছিল ওই বিপ্লবের কারণে, ওই যুদ্ধের কারণে সব কিছু তো ধ্বংস হয়ে গেছে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সেটাকে মেনে নিতে পারছিলাম। কারণ আমরা জানতাম যে আমরা এমন একটি দেশের জন্মগ্রহণ করেছি যেখান থেকে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি, এবং আমাদের যে এই যে তলাবিহীন ঝুড়ি, এই ঝুড়িকে তালি দিয়ে দিয়ে আমরা যদি এটাকে আগায় নিতে পারি, তাহলে এই তলাবিহীন ঝুড়ি একসময় একবারে একটা সোনাভর্তি ঝুড়িতে রূপান্তরিত হবে। প্রত্যেকেই এই জিনিসটি বিশ্বাস করত এবং অনুভব করত। তার ফলস্বরূপ জনগণ, সেই সময়ের প্রশাসন, সরকার এবং তাদের মিত্ররা সকলের সম্মিলিত প্রয়াসে ছোটখাটো সমস্যা হয়ে গেছে, কিন্তু আমরা সেটাকে পার করে এসেছি এবং সেটাকে পার করে আসতে আমরা সক্ষম হয়েছি। আজকের অর্থনীতি আর ৭২-এর অর্থনীতিকে যদি আমরা একত্রিত করতে যাই, সেই ক্ষেত্রে আসলে সঠিক হবে না, আমার কাছে মনে হয়। আমার কাছে প্রশ্ন করা হয়েছিল যে তুমি যেখানে প্রথমে বললে যে আমাদের অগ্রগতির কথা নিয়ে যখন তোমাকে প্রশ্ন করা হলো, তুমি হতাশার কথা বললে। তুমি যে বাল্যকাল, যে বাংলাদেশ দেখে এসেছো তুমি আগে, সেখান থেকে তুমি পশ্চাতের কথা বললে, পিছনের কথা বললে। হ্যাঁ, আমি পিছনের কথা আসলে আমি এখন তার পক্ষান্তরে আমি তোমাকে প্রশ্ন করছিলাম যে আমরা এই তৃতীয় উন্নয়নশীল একটা দেশ, অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করার পরে, স্বাধীনতা, অনেক রক্তক্ষয়ের পরে, অনেক ধ্বংসযজ্ঞের পরে আমরা ভঙ্গুর অর্থনীতি থেকে শুরু করে এই পৃথিবীর খুবই দরিদ্রতম একটি দেশ হিসেবে যাত্রা শুরু করে আজকে এতদূর পর্যন্ত এসে আমাদের কি কোনো অগ্রগতি হয়নি? সবকিছু কি আমাদের পিছনের সূচক? সবকিছু কি আমাদের পশ্চাদের পথ নাকি? না, সবকিছু পশ্চাদের পথ নয়। আমি সেই বিষয়টিতেই আসতেছিলাম। তার কারণ হচ্ছে আপনার প্রশ্নের মধ্যে আমাদের অতীত বাংলাদেশের একটি সংকেত ছিল। যেমন হচ্ছে আমার অতীতের বাংলাদেশ নিয়ে আমি নিজেকে যে মূল্যায়ন করেছি, তার সঙ্গে আপনার প্রশ্নের সামঞ্জস্যতা ছিল। আচ্ছা, আমরা তলাবিহীন ঝুড়ি ছিলাম, কিন্তু আমরা সেই ঝুড়িকে আমরা যে পূর্ণ করতে পারি, সেই ঝুড়িকে আমরা যে সোনায় রূপান্তরিত করতে পারি, সেটা আমরা বিশ্বাস করতাম, এবং সেটা করার জন্য যা যা করা দরকার আমরা সম্মিলিতভাবে করা শুরু করেছিলাম। তারপরেও আপনার কথা অনুযায়ী তারপরেও আমাদের দেশে অনেক বিভীষিকা ঘটে গেছে, অনেক ইতিহাস কলঙ্কিত অধ্যায় ঘটে গেছে। তবুও আপনার প্রশ্ন অনুযায়ী আমাদের অর্থনীতি তো এখন উন্নত। আপনি বলতে চাচ্ছেন, আপনার প্রশ্ন এরকম দাবি করে আমরা অর্থনৈতিকভাবে উন্নত, আমাদের জীবনমানের উন্নয়ন ঘটছে। বাংলাদেশে এখন আর কোনো মানুষ না খেয়ে মারা যায় না। আমাদের শিক্ষায় অগ্রগতি হচ্ছে, প্রযুক্তিগতভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে আমরা যেহেতু এত দিক থেকে এগিয়ে যাচ্ছি, এত কিছু আমাদের হচ্ছে, তারপরও আমি এই সময়ের বাংলাদেশকে নিয়ে গর্বিত হতে পারছি না কেন? এটি ছিল আপনার প্রশ্ন। এখন কথা হচ্ছে আজকের এই উন্নয়ন কেন হলো, কিভাবে হলো? তাহলে ফিরে যেতে হবে আমাদের অর্থনীতির দিকে।
আমাদের যে অর্থনীতি, এই অর্থনীতি নিয়ন্ত্রণ করে কারা? আমাদের জনগণ। এই অর্থনীতির প্রধান অ্যাসেট কে? আমাদের জনগণ। এই অর্থনীতির যোগান এবং এই অর্থনীতির আয় ব্যয় কাদের উপরে ন্যস্ত থাকে? আমাদের জনগণ। আজকে বাংলাদেশ এতটুকু উন্নত হওয়ার পেছনে এটি মূল কারণ। জনগণ তো বিচ্ছিন্নভাবে অর্থনীতি গড়ে তুলছে। আমরা যে একাগ্রতার কথা বলতাম, সেটি শুধুমাত্র মানুষের নিজের ব্যক্তি প্রয়োজনেই সেটা করতে গিয়ে এক ধরনের একাগ্রতা এখানে গড়ে উঠছে। এখানে কারোর সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রত্যেকের নিজস্ব অর্থনৈতিক অবস্থাকে উন্নতি করতে গিয়ে এক ধরনের একাগ্র উন্নয়ন সাধিত হয়েছে। এই একাগ্র উন্নয়নের পেছনে রাষ্ট্রযন্ত্র, আমাদের সেই স্বাধীনতা, আমাদের সেই চেতনা, এসবের খুব বেশি অবদান নাই বলেই আমি মনে করি, অন্তত আমি মনে করি। তো আমাদের অগ্রগতির পেছনে অবদান হ্যাঁ, আমি জারি থাক, সেখানে যাব। এখন কথা হচ্ছে যে তারপরেও আমি কেন সুখী হচ্ছি না? অগ্রগতি তো হচ্ছে, আমাদের প্রতিবন্ধকতাগুলো কোথায়? আমার কাছে মনে হয় যে ওই ঘরের মধ্যে ব্যাপক সম্পদ, ব্যাপক খাবার ওই ঘরে মজুত করা আছে, কিন্তু ওই ঘরের তালা দেয়া, ওই ঘরের চাবি আছে শুধুমাত্র একজনের কাছে। এখন আমাদের ওই ঘরে যে 400 কোটি টাকার সম্পদ আছে, যে সম্পত্তি 400 জনের হওয়ার কথা ছিল, কিন্তু অর্থনীতির যে কাঠামো, যে গাণিতিক হিসেব, সেখানে এখন আপনি মাথাপিছু ডলার নির্ণয় করে দিচ্ছেন, কিন্তু আপনার ওই রুমে 400 কোটি ডলার আছে, চাবি শুধুমাত্র আপনার কাছে, কিন্তু আপনার ওই 400 কোটিও তো সবাইকে ভাগ করে দিয়ে হিসাব করা হচ্ছে। তাহলে এটা নিয়েও আত্মতুষ্টিতে ভোগার কিছু নাই। এটা নিয়ে বলা যাবে, চাপা দেওয়া যাবে, কিন্তু এটার যে এক ধরনের সুখ, এটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সেক্ষেত্রে এটা নিয়ে গর্ব করার কিছু। আমাদের অর্থনীতি জনগণের জীবনের মান উন্নয়ন করছে, কিন্তু জনগণ মানের সঙ্গে তার যে উন্নয়ন, সেই উন্নয়নের সামঞ্জস্য এখন পর্যন্ত নিয়ে আসতে পারেনি। অর্থনীতির পাশাপাশি আমাকে যে জিনিস সবচেয়ে বেশি ব্যথিত করে সেটা হচ্ছে নাগরিকত্ব। আমি মেনে নিলাম, আমাকে যদি কিচ্ছু না দেওয়া হতো, আমাকে 3 বেলা ভাত দিতে হবে না, আমাকে 1 বেলা ভাত দেওয়া হোক, 1 বেলা রুটি দেওয়া হোক, আর 1 বেলা আমার খাবার না থাকুক, আমাকে আমার পূর্ণাঙ্গ স্বাধীনতার সুফল দেওয়া হোক, আমি 1 বেলা স্বাধীনতার সুফল খেয়ে থাকি। আজকে একসময় আমাদের দেশে শিক্ষিত ছিল না, এখন আমাদের দেশে অনেক শিক্ষিত, কিন্তু তাদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না। অনেক একটা বিশাল অংশ অকেজো হয়ে আছে, তাদেরকে কাজে লাগানো হচ্ছে। পাশাপাশি আমাদের সবচেয়ে একদম শেষ একটি আশা ছিল যে আচ্ছা, যা হচ্ছে ঠিক আছে, যেভাবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, পাশাপাশি আমাদের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন হচ্ছে, চলতে থাকুক, একটি সময় এটাকে হয়তোবা ঠিক করা যাবে। এই যে আমাদের যে শেষ স্বপ্নটি ছিল, শেষ আশাটি এখনো আছে, সেটিও ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে। তার প্রধান এবং মূল কারণ হচ্ছে মৌলবাদী এবং ধর্মান্ধতা। 71-এ বা ব্রিটিশ আমলে পরাধীন ছিলাম, তখনও আমাদেরকে কেউ বলেনি যে তুই হিন্দুর বাড়িতে কেন যাচ্ছিস। এই সময়ের মানুষ, এই সময়ের মুসলমানরা হিন্দু বাড়িতে যাওয়া পছন্দ করতেছে না। যে বাঙালি মুসলমানরা
হিন্দু মুসলিম সবাই একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে বসবাস করে গেছে যুগের পর যুগ ধরে। তাদের টাকা ছিল না, খাবার ছিল না, নৈতিক মূল্যবোধও এত ছিল না, কিন্তু তারা সেটা করে গেছে। আমার চার দেয়াল খুবই শোভার দরকার নাই, আমি কুড়ে ঘরেই থাকবো, কিন্তু আমি সকলের সঙ্গে প্রাণ খুলে প্রাণ দিয়ে মেলামেশা করে থাকবো। আমি একজনের পূজায় যাব, আমি আমার 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 কাছে একজন আসবে, এটা আমাদের আর নাই। বিশেষ করে আমাদের সামনে মৌলবাদীর একটা বড় খুব উত্থান, যে উত্থানের কারণে আমাদের যে উন্নতি, আমাদের যে অবকাঠামো, আমাদের যে অগ্রগতি সবকিছুই মুখ থুবড়ে পড়বে। যার কারণে আমার কাছে মনে হয় এই বাংলাদেশকে নিয়ে আমি খুব বেশি গর্ববোধ করার কিছু নাই। তোমার কথায়, তোমার আলোচনায় একদিক দিয়ে ধরে নিছ, তুমি স্বীকার করছো মুখে না বলেও এক প্রকার উন্নতি বাংলাদেশ লাভ করছে, কিন্তু সেটাকে তুমি উন্নতি বলতে নারাজ, তুমি উন্নতি এটাকে বলতে চাচ্ছ না। কারণ তুমি দেখছো যে এই উন্নতি, যেটাকে আমরা আধুনিক শব্দ দিয়ে বলি যে টেকসই উন্নয়ন, সেই এটা টেকসই উন্নয়ন নয়। তোমার কথায় জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, মানুষের জীবনের পরিধির উন্নয়ন হয়নি। আবার মানুষের অধিকার প্রতিষ্ঠার বা সম্পদের সমতার যে বিষয়টি, সেটির ক্ষেত্রে চরম অসমতা আছে। আমাদের উন্নয়ন হয়েছে, কিন্তু একটা জনগোষ্ঠীর, একটা ক্ষুদ্র অংশের যেই উন্নতি আপামর জনসাধারণের, যেটা রাষ্ট্রের নাগরিকের উন্নয়ন, এটা বলতে তুমি নারাজ। তুমি স্বীকার করছো আগে থেকে শিক্ষিত হচ্ছে মানুষ, আগের থেকে শিক্ষার হার হয়তো বাড়ছে, কিন্তু আসলে শিক্ষার যে মূল কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা, শিক্ষার যে শিখন ফল, সেই শিখন ফল আমরা অর্জন করতে পারিনি। তার জন্য তুমি সেই শিক্ষার উন্নয়নকে তুমি উন্নয়ন বলতে নারাজ। কারণ তুমি বলতে চাচ্ছ যে এ শিক্ষা সার্টিফিকেট নির্ভর শিক্ষায় হয়তো স্থূল দৃষ্টিকোণ থেকে, বাইরে থেকে মনে হতে পারে যে আমরা শিক্ষার হার বাড়িয়েছি, আমাদের শিক্ষা বেড়েছে আগের থেকে, কিন্তু শিক্ষার মান তো বাড়ছে না। যে বাংলাদেশের শিক্ষার হার 15% ছিল, সে বাংলাদেশের নৈতিকতার অবস্থান যতটুকু ছিল, যে বাংলাদেশের মানবিকতার সূচক যত উপরে বা নিচে ছিল, আজকে আমাদের শিক্ষার হার 65% হওয়ার পরেও সেই নৈতিকতার মানদণ্ডে আমরা কোনো অগ্রগতি করতে পারি নাই। তার জন্য তুমি মানতে নারাজ যে সেটা একটা আমাদের উন্নতি হয়েছে, শিক্ষায় আমাদের উন্নতি হয়েছে। তুমি আরেকটা বিষয়ে এখানে আলোকপাত করছিলে যে আমাদের রাষ্ট্র, আমাদের এই দেশ, আমাদের এই বাংলা ভাষাভাষীর জনগোষ্ঠী আগে যে অসাম্প্রদায়িক চেতনা কথা বলা হতো, আগের থেকে অনেক বেশি সাম্প্রদায়িক হয়েছে আমাদের। সেই দৃষ্টি থেকেও তুমি বাংলাদেশের অগ্রগতি মানতে নারাজ। পক্ষান্তরে তোমার কথা আর একটা জিনিস যেটা বের হয়ে আসলো, উন্নয়নের আগে আমার স্বাধীনতার দরকার। তুমি 3 বেলা ভাত তোমার না হলেও চলবে, কিন্তু তোমার স্বাধীনতা না হলে চলবে না। কিন্তু আমি তোমাকে এক্ষেত্রে মনে করিয়ে দিতে চাই, আমাদের দেশেরই তরুণ, আমাদের দেশেরই লেখক, আমাদের দেশেরই বুদ্ধিজীবী, আমাদের দেশের জনতা একসময় কিন্তু স্বাধীনতার আগে অন্যকে, তার জীবিকাকে তার প্রথম লক্ষ্য, প্রথম তার হাসিলের উপাদান হিসাবে নির্ধারণ করেছিল। আমরা বলছি যে ভাত দিয়ে হারাম জাদা না হলে মানচিত্র হবে। আমরা বলছি যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তখন
ওই যে স্বাধীনতা, ওই যে শিল্প, ওই যে যার মানবিক উন্নয়ন যে কথা তুমি বলতেছ, সেটা আসলে বেকি হয়ে যায়, তখন এই চাঁদের সৌন্দর্যকেও কিন্তু আর সৌন্দর্য মনে হয় না, শিল্প মনে হয় না, ওটাকে খাবারের রুটি মনে হয়। তো আমরা কিন্তু সেই সময়গুলো দেখে আসছি। তোমার কি মনে হয় না যে আজকে আমরা সেই দারিদ্রতা, সেই নিম্ন স্তর থেকে আমরা উঠে আসছি, সেটার যে যন্ত্রণা, সেটার যে একটা কষ্ট, সেটাকে আমরা ভুলে গেছি। এখন আবার আমরা মনে হচ্ছে যে না, আমরা এটার আগে, আমাদের আগে স্বাধীনতা চাই, যে সময় আগে আমরা বলছিলাম না স্বাধীনতার আগে আমরা খাদ্য চাই। তো তোমার কাছে আমি যাবো, আমি এই একটা প্রশ্ন রেখে গেলাম যে তুমি এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবে, যেখানে তুমি চাচ্ছ আগে অর্থনীতির আগে তোমার স্বাধীনতা দরকার, এটাকে তুমি একটু ব্যাখ্যা করবে, 1 নম্বর। 2 নম্বর, আমাদের স্বাধীনতার পর যে বাংলাদেশকে আমরা দেখে আসছি, সেই বাংলাদেশের সাথে এখনকার বাংলাদেশ, আমরা ধরলাম না টেকসই উন্নয়নের কথা, আমরা ধরলাম এই উন্নয়ন টিকবে না, কিন্তু তারপরেও আমরা যদি সেগুলোকে নির্দিষ্ট করে দিতে চাই যে আমরা এই খাতগুলোতে আসলে উন্নয়ন করছি, আমরা তারপরের আলোচনায় আমরা দেখবো যে আসলে কি এই উন্নয়নগুলোকে আমরা উন্নয়ন বলতে পারছি, বা এটা কতটুকু টেকসই উন্নয়ন, কি টেকসই উন্নয়ন নয়। সেই দিকগুলো কোনগুলা যেগুলোকে আমরা আপাত দৃষ্টিতে অগ্রগতি মনে হচ্ছে আমাদের। তাহলে আপনি জানতে চাচ্ছেন আমাদের এই সময়ে বলার মতো অর্থনৈতিক অগ্রগতি কি কি? আর সেটা অর্থনৈতিক হতে পারে বা সামাজিক সাংস্কৃতিক অগ্রগতি হতে পারে। আচ্ছা, অর্থনৈতিকভাবে যদি, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের এখন যে নৈমিত্তিক চাহিদা থাকে, নিত্য নৈমিত্তিক, সে চাহিদা সিংহভাগেরই 2-1% বাদে অর্জন করার সক্ষমতা আমরা গড়ে তুলেছি আমাদের মধ্যে। এটি আমাদের একটি অগ্রগতি জাতি হিসেবে। বাজার ব্যবস্থা ভালো হয়েছে আগের যে কোনো সময়ের চাইতে। আমাদের যে বাজার ব্যবস্থা, এটা ব্যবসা বান্ধব বাজার ব্যবস্থা। আমাদের যে শ্রমিক ব্যবস্থা, এটা হচ্ছে ব্যবসা বান্ধব শ্রমিক ব্যবস্থা। মানে শ্রমিকও উপকৃত হচ্ছে, শ্রমিককে ঠকানো হচ্ছে, কিন্তু যেটা শ্রমিক পাচ্ছে সেটা দিয়ে তার নৈমিত্তিক চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। তো এটা একটা উন্নয়ন আমাদের। আমাদের প্রযুক্তিতে আমরা আমাদের যথেষ্ট অংশগ্রহণ আছে বর্তমান সময়ে। আমাদের অবকাঠামো আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। এটাও আবার হচ্ছে এই অবকাঠামোগত যে উন্নয়ন, এই অবকাঠামোগত উন্নয়নের পেছনেও আমাদের ওই আপামর জনতাই নেপথ্যে। এই বাড়িওয়ালার দরকার, সে যেভাবেই হোক বাড়িটি তৈরি করছে। এটাও বিচ্ছিন্নভাবে এখন বিদেশ গেছে একজন মানুষ নিজের কাজের জন্য, পেটের জন্য, ওইখানে যা টাকা পাঠাচ্ছে, ওখান থেকে অটোমেটিক্যালি একটা রিজার্ভ আসতেছে। এই সমস্ত বিষয় আসলে একটি রাষ্ট্রের, একটি দেশের যদি উন্নয়ন এবং উন্নতির কথা বলতে হলে যে ধরনের উদাহরণ থাকা উচিত বর্তমান উন্নয়নশীল বাংলাদেশের, সে ধরনের উদাহরণ আমার কাছে নাই। এখন উন্নয়ন, অগ্রগতি এবং রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, দুটি বিষয়ই একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রের আইন কানুনের উপরে ভিত্তি করেই অর্থনৈতিক কাঠামো তৈরি হয়। একটি দেশের অর্থনীতি কখনোই একটি দেশের গর্ব হতে পারে না। একটি দেশের যে রাষ্ট্র ব্যবস্থা থাকে, সে রাষ্ট্র ব্যবস্থাকে কেন্দ্র করে যে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়, যে স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে যায়, যে সংস্কৃতি ওই রাষ্ট্র এবং ওই জাতিকে অহংকারী করতে পারে,
যে ইতিহাস ওই জাতি বা ওই রাষ্ট্রকে মাথা উঁচু করে দাঁড়াতে বলতে পারে, এগুলোই হচ্ছে একটা রাষ্ট্রীয় বা জাতিগতভাবে আসলে অগ্রগতি, উন্নতি। আমাদের দেশে বর্তমানে বলার মতো এগুলো নিয়ে কিচ্ছু নাই। বাংলাদেশের একসময় খাবার ছিল না, সংবিধান ছিল না, কিন্তু বাংলাদেশের রাজনীতি ছিল। মানুষ না খেয়ে থেকেও তার অধিকারের কথা চিৎকার করে বলতে পারছে। এখন সব আছে, প্রত্যেকটা মানুষের বাড়ি আছে, নিজস্ব বাড়ি, নিজস্ব ঘর, নিজস্ব সংসার। কেউ চিৎকার দিয়ে কিছু বলতে পারে না, বলার অধিকার নেই। আর যে 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 উন্নয়ন, যে অগ্রগতি হয়েছে, বাংলাদেশে যদি আইএস এসে বসতি করে হয়তোবা গতি কমে যাবে, কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, এইভাবেই চলবে। যে উন্নয়ন, যে অগ্রগতি হয়েছে, বাংলাদেশকে নিয়ে গর্ব করার মতো কোনো বিষয় না। আচ্ছা, আমরা যদি একটু বাংলাদেশকে দেখি, প্রাচীন যে বাংলার কথা বলা হয়, সে সময় অনেক সময় বইপত্রে আমরা উল্লেখ করতে দেখি সুজলা সুফলা, শস্য শ্যামলা, এগুলো কথা উল্লেখ দেখি ধান ভরা গোলা, গরু ভরা গোয়াল, পুকুর ভরা মাছ, সেগুলোর কথা উল্লেখ করা দেখি। আমরা দেখি যে বিশেষ বিশেষ কিছু আমল, যেমন শায়েস্তা খানের আমলে 1 টাকায় 8 মণ ধান পাওয়া যেত, সেগুলোর কথা উল্লেখ পাওয়া দেখি। এই কিছু উল্লেখের পরেও আমরা যদি প্রাচীন বাংলা থেকে আমাদের ঐতিহাসিক নিদর্শন যখন থেকে পাওয়া যায়, তখনকার বাংলাদেশ থেকে বাংলাদেশের সামাজিক, আর্থসামাজিক জীবন ব্যবস্থার দিকে যদি তাকায়, তাহলে বাংলাদেশের মানুষ প্রাচীনকাল থেকেই একটা দারিদ্র জনগোষ্ঠী, অভাবী জনগোষ্ঠী। বাংলাদেশের মানুষ প্রাচীনকাল থেকেই এই কিছুদিন আগ পর্যন্ত শুধুমাত্র 3 বেলা যদি খেতে পারত, তাহলে সেই মানুষটা তাকে নিজেকে সুখী মানুষ বলে মনে করত, বা 3 বেলা খেতে পারাটাই একটা অর্জন, 3 বেলা খেতে পারাটাই একটা সুখের বিষয়, একটা আনন্দের বিষয় মনে করত, যেটা হয়তো কয়েক দশক আগ পর্যন্ত। বাংলার মানুষ প্রাচীনকাল থেকেই জীবন অতিবাহিত করার জন্য ব্যাপক পরিশ্রম, ব্যাপক শ্রম, ব্যাপক অধ্যবসায়, ব্যাপক প্রচেষ্টা, তারা এই শুধু জীবনকে সামান্য জীবিকা নির্বাহের জন্য, শুধু 3 বেলা খাওয়ার জন্য তাদেরকে কিন্তু অতিবাহিত করে দিতে হয়েছে। কিন্তু তারপরেও এই সামান্য চাহিদা তাদের যুগের পর যুগ, শতকের পর শতক এই চাহিদাটুকু পূরণ হয়নি। আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে অনেক সময় অনেক দুর্ভিক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে আমাদের বাঙালি মহামারীতে মরছে অনেক। এখানে কলেরা, টাইফয়েড, বসন্ত, এগুলা হতো সংক্রামক রোগে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। সামান্য জ্বরে আমরা কিন্তু মরে গেছি, আমরা অপুষ্টিতে ভুগছি। বাচ্চাদের, শিশুদের আমরা দেখতাম এই স্বাধীনতার পরেও আমরা দেখছি আমাদের শিশু হচ্ছে রোগা, পেটটা অনেক বড়। কিছুদিন আগ পর্যন্ত আমাদের এরকম ছবি আমরা দেখে গেছি। এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। আমাদের বাঙালির যে সাধারণ যে গায়ের বৈশিষ্ট্য, স্ট্রাকচার, গঠন, সে গঠন ঐতিহাসিকভাবেই প্রাচীনকাল থেকেই সেই গঠন রুগ্ন, সেই গঠন জরাজীর্ণ, চোয়াল ভাঙা গঠন বাংলার মানুষের। আমাদের শিক্ষার হার কিছুদিন আগ পর্যন্ত, আমাদের যখন পার হই 71-এ, তখনও আমাদের শিক্ষার হার 30%-এর মতো। সেটা যদি বলো, সেটাও কোনো টেকসই, সেটাও কোনো মানসম্মত শিক্ষা ছিল না। তো ঐতিহাসিকভাবেই বাংলার মানুষ অশিক্ষিত
বাংলার মানুষ কুসংস্কার আচ্ছন্ন। আমরা দেখছি সমাজে ঝাড় ফুঁক, টোনা, জাদুবিদ্যা, এগুলো সব সমাজেই ছিল। আমাদের বাংলাদেশও ঐতিহাসিকভাবে এগুলোতে আচ্ছন্ন ছিল। এখনও আমরা যদি বাংলাদেশের যে পশ্চাৎপদ স্থান, পশ্চাৎপদ জায়গা, গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলে আমরা যদি যাই, সেখানকার যদি পরিবেশটা দেখি, সেখানে দেখব যে এখনও একজন নারীকে, একজন মানুষকে, একজন পুরুষকে প্রথমেই কোনো রোগে আক্রান্ত হলে তারা যাচ্ছে কবিরাজের কাছে, তারা যাচ্ছে ঝাড়ফুঁকে। এরকম অঞ্চল আমাদের বাংলাদেশে এখনও আছে। আমরা এখান থেকে কিন্তু বাংলাদেশের পিছনের চিত্রটা, পিছনের চালচিত্র, পিছনের হাল হকিকত আমরা একটু আন্দাজ করে নিতে পারি। তো আমরা কিন্তু কুসংস্কার ভরা জাতি, আমাদের বাঙালিরা ঐতিহাসিক ভেবেছিলাম। আমরা এতটাই রাজনৈতিক অসচেতন ছিলাম যে আমাদেরকে বিদেশি শক্তি আসে আমাদের সাথে যুদ্ধ করে আমাদের দেশ, আমাদের সম্পদ, আমাদের সব কিছু হরণ করে নিয়ে যাচ্ছে। আমরা সামনে দর্শক হয়ে এটা দেখে গেছি। শুধু আমরা এতটাই অসচেতন ছিলাম। আমাদের 50,000 সৈন্য আমাদের সাথে যুদ্ধ করতেছে 3,000 ইংরেজ সৈন্যের সাথে, আর লক্ষ লক্ষ জনগণ সেটা সাইড থেকে দেখে গেছে। তাদের এখানে যে সমূহ বিপদ ঘটে যাচ্ছে, ওই 50,000 সৈন্যের পরাজয়, এটা যে তাদের পরাজয়, এটা তারা বুঝতেই পারেনি। আমরা এতটাই অসচেতন ছিলাম, এতটাই আমরা অজ্ঞ ছিলাম। আমরা বললাম যে এখানে বিভিন্ন অপশক্তি, বিভিন্ন বিদেশি শক্তি এখানে আসে, আমাদেরকে শোষণ করছে, আমাদের সম্পদ হরণ করছে। এর মধ্যে, এই শোষণের মধ্যেও আমরা দেখি কিছু অগ্রগতি বাংলায় হয়েছে। সেটা বাংলায় কিন্তু শোষণকে ত্বরান্বিত করার জন্য, শোষণকে সহজীকরণ করার জন্য কিছু যে উন্নতি, সেই উন্নতির দ্বারা অবশ্য বাঙালি কিছুটা উপকৃত হয়েছে। এই উন্নতি শোষণকে ত্বরান্বিত করছে। যেমন রেল লাইন প্রতিষ্ঠা হয়েছে, যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এই গ্রামের একজন সাধারণ কৃষক তার পণ্য, তার ধান, তার পাট, তার গম নিয়ে হাটে যাবে, সে নির্ঝঞ্ঝাটভাবে সে তার পণ্যটাকে বেচতে যাবে, তার জন্য রাস্তা তৈরি করা হয়নি। বা তার অসুস্থ স্ত্রীকে সে খুব দ্রুত সে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবে, তার জন্য সেই রাস্তাঘাট তৈরি করা হয়নি। রাস্তাঘাট তৈরি করা হয়েছে আমাদের পণ্যকে বহির্গমন করার জন্য, আমাদের পণ্যকে সারা দেশের থেকে নিয়ে এসে আমাদের পণ্যকে বাইরে কিভাবে সহজেই পাচার করে দেওয়া যায়, তার জন্য কিন্তু এই উন্নয়ন। আমরা এতটাই শোষিত হয়ে আসছি আগে থেকেই। প্রাচীনকালেও যদি আমরা দেখি, আর্য যে সাম্রাজ্য, সেটা পরিচালিত হতো মগধ থেকে, ভারতের। আমাদের বাংলা ছিল একটা অঙ্গরাষ্ট্র, প্রাদেশিক রাষ্ট্র। আমরা শুধু শশাঙ্ককে দেখি, পরে আসে বাংলার, তারপরে দেখি পালরা, সেনরা, তারাও পশ্চিম বাংলায় বা আমাদের যে বাংলা আছে এ বাংলা থেকে করেনি। সে যুগেও যে উন্নয়নের কথা, যে সমৃদ্ধির কথা বলা হয়, সেই সমৃদ্ধিও কিন্তু আজকে যে তুমি যে সমৃদ্ধির কথা বলে তুমি এটা সমৃদ্ধি বলতে নারাজ, বলছো যে চাবি একজনের কাছে, অথবা তুমি বোঝাতে চাচ্ছ অল্প কিছু জনের কাছে চাবি আটকে আছে, এটা আমাদের নতুন কোনো বিষয় নয়। এই সমস্যা আমাদের নতুন কোনো সমস্যা, এই অসমতা আমাদের নতুন অসমতা নয়। এই অসমতা আমাদের প্রাচীন কাল থেকেই, প্রাগৈতিহাসিক কাল থেকেই আমাদের বিরাজমান। আমাদের দেশের অল্প জনগোষ্ঠী, খুবই নগণ্য সংখ্যক অভিজাত ব্যক্তিত্বই শুধু আমাদের ওই জৌলুস যে সমৃদ্ধির কথা আমরা বলি, সেই সমৃদ্ধি থেকে তারা শুধু উপকৃত হয়েছে। বলা হতো পাল যুগ আমাদের সংস্কৃতির, পাল যুগ আমাদের শিল্পের স্বর্ণযুগ। হ্যাঁ, শিল্প ছিল, সেখানে মূর্তি, সেখানে নান্দনিক ছবি অঙ্কন হয়েছে, সেখানে সেখানে মনোমুগ্ধকর ভাস্কর্য তৈরি হয়েছে। সেটা কিন্তু সেই ওই যে অল্প শ্রেণী, যে ক্ষুদ্র শ্রেণী,
ওটা মনোরঞ্জনের জন্য। সেই মনোমুগ্ধকর ভাস্কর্য সাথে এই আপামর জনসাধারণের পরিতৃপ্তির কোনো সংযোগ এখানে ছিল না। তার মানে সেগুলো হয়েছে ওই অভিজাত শ্রেণীর জন্য। কিন্তু বাংলার আপামর জনসাধারণ অনেক দুঃখী, বাংলার আপামর জনসাধারণ অনেক ভুখা, এটা প্রাচীনকাল থেকেই। আমরা যখন চর্যাপদে আমরা যখন দেখি গ্রামের বর্ণনা, আমাদের আর্থসামাজিক বর্ণনা, সেখানে কিন্তু উন্নত জীবনযাত্রার কোনো ছোঁয়া, কোনো চিহ্ন, কোনো উল্লেখ আমরা সেখানে পাই না। আমরা দেখি সেখানে বলছে টিলাত মোর ঘর নাই নিতিয়া বেশি, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমি উপোস থাকি। আমরা সেই বাঙালি, সেই বাংলাকে আমরা কিন্তু দেখে আসছি। আমরা সেই জাতি। আমাদের বাঙালিকে ঐতিহাসিকভাবে এদেরকে বাঙাল বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। বাংলা শব্দটা, বাঙালি শব্দটা যে প্রথম বইটাতে, যে প্রথম গ্রন্থে লিখিতভাবে আমরা উল্লেখ পাই, ঐতিহ্য আরণ্যক, সে ঐতিহ্য আরণ্যকে বাঙাল শব্দটাকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে উল্লেখ করা হয়েছে। এবং তারপরে অনেক বইয়েই বাঙাল শব্দটাকে এই এলাকার জনগোষ্ঠীর, যেটা নিম্ন জনগোষ্ঠী, যেটা অচ্ছুত জনগোষ্ঠী, ওই জনগোষ্ঠীকে বোঝাতে এই বাঙাল শব্দটা, বাংলা শব্দটা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে উচ্চারণ করা হয়েছে। আমরা ঐতিহাসিকভাবে এই জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর চিত্র আমরা এখন দেখি সোমালিয়ায়, আমরা এখন দেখি আফ্রিকান বিভিন্ন দুর্যোগ পীড়িত দেশে, আমরা সেই জাতি। তো আমরা সেই জনগণ, সেই বাঙালি। একসময় আমাদের মধ্যে ঘটনা পরম্পরায়, আমাদের বিভিন্ন কারণে শোষণে জর্জরিত হয়ে হোক, দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকেই হোক, আমরা একসময় ঘুরে দাঁড়াতে শুরু করেছি। শুরু করার পরে আমরা আস্তে আস্তে আমাদের জাতীয়তাবোধ, আমাদের যে রাজনৈতিক অসচেতনতা, এটার বিরুদ্ধে আমরা সচেতন হতে শুরু করছি। আমাদের যে অন্ধত্ব, আমাদের কুসংস্কার, সেগুলোর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছি। আমাদের অর্থনীতির বিরুদ্ধে আমরা ঘুরে দাঁড়ানো শুরু করছি। এবং একই সাথে রাজনীতি এবং অর্থনীতি সব কিছুর ক্ষেত্রেই ঘুরে দাঁড়ানো থেকে আমাদের অগ্রগতি একসময় তো শুরু হয়েছে। এখন বাংলাদেশের বলা চলে সংখ্যাগরিষ্ঠ 90% বা তারও বেশি অংশ খাদ্যের কোনো ঘাটতি নাই, খাবার নিয়ে এসে চিন্তা করে না। আগে যে বাঙালি পেটের ক্ষুধা মেটানোর জন্য যারা সংগ্রাম করত, তারা সেই সংগ্রাম আর করে না। এটা নিঃসন্দেহে একটা অগ্রগতি, এটা একটা অগ্রগতি। আমাদের যে বাঙালিকে দেখছি খুবই সামান্য রোগে শোকে তাদেরকে উজাড় হতে হয়েছে, সেই বাঙালি এখন তার ঘরের পাশেই, তার নিজস্ব ভূখণ্ডে, অঞ্চলে, গ্রামে সে তার প্রাথমিক চিকিৎসা সেবাটা হলেও সে সেখানে পেতে পারছে। বাঙালি এখন কিন্তু ওই কলেরায়, ওই হামে, ওই পোলিওতে, ওই গুটি বসন্তে, কালাজ্বরে, টাইফয়েডে কিন্তু আর মরছে না। সেগুলোকে বাঙালি জয় করতে পারছে। আমরা যদি বাঙালির স্বাস্থ্যের দিকে দেখি, যেই ভগ্ন রুগ্ন, যে অসুস্থ বাঙালির যে আমরা ছবি দেখব, সেই বাঙালির ছবিকে আমরা এখন পিছনে ফেলে চলে আসছি। আমাদের বাঙালির শরীর, বাঙালির কাঠামো এখন রুগ্ন নয়, এখন সেটাকে আমরা উন্নতি করছি, শারীরিক সক্ষমতা অর্জন করছি, যেটার প্রমাণ আমরা ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করতেছি, যেটার প্রমাণ আমরা অ্যাথলেটিকে আমরা স্বর্ণ জয় করতে পারছি। এগুলো আমাদের শারীরিক সক্ষমতার প্রমাণ, আমরা সক্ষমতা অর্জন করতে পারছি। এখন আমাদের কৃষি উন্নত হয়েছে, কৃষিতে আমরা এখন অনেক ফসল উৎপাদন করতে পারি। যে ভূখণ্ড আমাকে খাদ্য যোগাতে পারেনি, যে ভূখণ্ড এত উর্বর, এত সম্ভাবনাময় হওয়ার পরেও
আমাদের জনগোষ্ঠীকে দিনের পর দিন না খেয়ে থাকতে হয়েছে, সেই ভূখণ্ড কিন্তু এখন বাঙালিরা সেই ভূখণ্ডকে চাষে কষে সেই উর্বরতা থেকে তাদের ফসল, তাদের খাদ্য বের করে নিয়ে আসার সক্ষমতা বাঙালি অর্জন করতে পেরেছে। এটা একটা অগ্রগতি নিঃসন্দেহে। তুমি যোগাযোগ ব্যবস্থার কথা বললে, আমাদের নদী, ঐতিহাসিকভাবে আমাদের যোগাযোগ ব্যবস্থা নৌকা, গরুর গাড়ি, এগুলোতে আমরা যোগাযোগ করে বেড়াইছি। সেই বাঙালি এখন যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন করছে। আমরা নিমিষেই, আমরা কয়েক ঘন্টায়, যেটা কয়েক মাস লেগে যেত, সেই বাঙালি এখন কয়েক ঘন্টায় সেই গাইবান্ধা থেকে শুরু করে সেই পটুয়াখালী, রাঙামাটি, খাগড়াছড়িতে চলে যেতে পারে। আমরা পোশাক শিল্পে অনেক উন্নয়ন করছি। বাংলাদেশ, যেটা পৃথিবীর অন্যতম প্রধান পোশাক রপ্তানিকারক দেশ, বিশ্বের বাজারে যেখানে একসময় বাংলাদেশের নামই শোনা যেত না, এখন দেখা যায় যে সেই ব্যক্তিটা বাংলাদেশের মেড ইন বাংলাদেশ একটা পণ্য পরে বেড়ায়। পোশাক শিল্পে উন্নয়ন করছে, যেখানে দেখা গেছে যে অনেক উন্নত দেশও নারীকে অর্থনৈতিক ক্ষেত্রে কর্মকাণ্ডে জড়ানোর ক্ষেত্রে তারা হিন্দুমন্যতায় ভুগছে, অতটা সফল হতে পারেনি। এমনকি আমাদের থেকে ভারত উন্নত দেশ হলেও নারী উন্নয়নের ক্ষেত্রে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি করছে। এটাকে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র মেনে নিলাম তোমার কথা হিসাবে, সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে হয়েও আমরা কিন্তু এর দিকে অগ্রগতি আমরা করতে পারছি। নারী শিক্ষার ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত সর্বক্ষেত্রেই মেয়েদেরকে আমরা অনেক বেশি শিক্ষা ইনক্লুড করতে পারছি। আমরা একটা অনেক বেশি সাম্প্রদায়িক হয়ে যাওয়ার পরেও, যেটা আরো অনেক উন্নত দেশের ক্ষেত্র সেটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় নাই। আমরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছি, আমরা দেশকে ভালোবাসতে শিখছি, আমরা দেশের মানুষকে ভালোবাসতে শিখছি, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, এগুলোকে ভালোবাসতে শিখছি, যেগুলোর মূল্যই আমাদের আগে ছিল না। ৭১ সালে যে আমাদের রাজনৈতিক চেতনা, সেখান থেকে আমাদের এখনকার 2020 সালের, আমি সরকারের কথা বলছি না, আমি রাজনৈতিক দলের কথা বলছি না, আমি আপামর জনসাধারণের কথা বলছি। আমাদের রাজনৈতিক মনোভাব, রাজনৈতিক চেতনা আমাদের বিস্তৃত হয়েছে 2020 সালে এসে, আমরা সেটা বলতে পারি। তার মানে আমি দেখছি, আমি বলতে চাচ্ছি যে আমরা এখন আসে আমাদের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের যে কিছু মৌলিক চাহিদা আছে, মানুষের যে কিছু অবশ্য পূরণীয় কিছু চাহিদা থাকে, কিছু বিষয় থাকে, এগুলাতে কিন্তু নিঃসন্দেহে বাঙালি বা বাংলাদেশ উন্নয়ন করছে। আমরা দেখব যে আমরা স্বাস্থ্য সচেতনতার দিক থেকে স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, এদিক দিয়েও আমাদের অগ্রগতি হয়েছে। আমরা দেখব পোশাক শিল্পের সাথে আরো অনেক শিল্পের, আরো কিছু শিল্পের আমাদের উল্লেখ করার মতো অগ্রগতি, যেমন ওষুধ শিল্পে আমরা অগ্রগতি করছি, প্রযুক্তিগত দিকেও আমরা কিন্তু অগ্রগতি করছি। ফ্রিল্যান্সিং এ আয় করার ক্ষেত্রে বাংলাদেশ এশিয়ার একটা অন্যতম দেশ। আমরা অনলাইনে আয় রোজগারের ক্ষেত্রে, আমরা অ্যাপস নির্মাণের ক্ষেত্রে অনেক আগে গেছি। তাহলে আমরা দেখছি যে আমাদের উল্লেখ করার মতো আমাদের কিন্তু অগ্রগতি আছে, আমাদের অগ্রগতি আছে। সেটা তোমার আশানুরূপ অগ্রগতি তুমি দেখছো না, সেটার সাথে সেটা বিষয়ে কথা বলা যেতে পারে, সেটা হয়তো অনেক দিক দিয়ে ঠিকও হয়ে যেতে পারে, কিন্তু আমাদের কিন্তু উল্লেখ করার মতো আমাদের অংশ আছে। আমরা যখন হাই স্কুলে পড়তাম, তখন বাংলাদেশকে নিয়ে আমাদের বন্ধু বান্ধব, আমাদের বড়রা, আমাদের ছোটরা, আমাদের বুড়ারা সবাই বাংলাদেশকে নিয়ে কোনোই স্বপ্ন দেখতো না। বাংলাদেশকে দেখতো একটা দুর্নীতিগ্রস্ত, বাংলাদেশকে দেখতো একটা ব্যর্থ রাষ্ট্র, বাংলাদেশের কোনোই উন্নয়ন নাই। বাংলাদেশকে আমরা টিটকারি করতাম, আমরা নিজেরাই নিজেদেরকে টিটকারি করতাম, এতটাই খারাপ ছিল বাংলাদেশের পরিস্থিতি। এখন বাংলাদেশ এমন পর্যায়ে গেছে, আমরা এখন স্বপ্ন দেখি বাংলাদেশে যে করতে পারে, এটা আমরা কিন্তু এখন সবাই জানি, সবাই বুঝি। এই পর্যায়ে আমরা চলে আসছি, এই পর্যায়ে আসছি। আমার নিজের দেখা অগ্রগতি সেটা। দাস ব্যবস্থা তো উঠে গেছে ঠিক, কিন্তু আমরা দাসদের মতোই আমাদের গরিবদেরকে আমরা খাটাইতাম, আমাদের বাড়িতে, আমাদের খামারে, আমাদের শস্য ক্ষেত্রে আমরা তাদেরকে খাটাইতাম, তাদেরকে অল্প খুদি দিয়ে, অল্প চাল দিয়ে, সস্তা শ্রমে আমরা তাদেরকে কিনে নিয়েছিলাম।
তারা থাকতে বাধ্য হয়েছে। সেই বাঙালি এখন ধান কাটার জন্য ধান কাটা মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, পড়ে আছে। গৃহকর্মী নাই, গৃহে কাজ করবে এরকম কর্মী নাই, গার্মেন্টসে চলে গেছে, আমাদের কর্মের ক্ষেত্র বেড়ে গেছে, তার জন্য আমাদের এই সেক্টরে আর শ্রম দেওয়ার মতো ঘাটতি চলে আসছে, আমরা এইরকম পর্যায়ে চলে আসছি। তার মানে আমাদের যে উন্নতি হয়নি সেটা কিন্তু বলা যাবে না, আমাদের উল্লেখ করার মতো উন্নতি আছে। উল্লেখ করার মতো উন্নতি অবশ্যই আছে, সেটা ঠিক আছে, কিন্তু আপনার উন্নতিটা হচ্ছে কিসের ভিত্তিতে সেটা দেখতে হবে। এখন আমি সুযোগ করি, এটা হচ্ছে বৈশ্বিক হাওয়া। এই উন্নতি এই উন্নতির, আমরা যে উন্নতি নিয়ে কথা বলতেছি, আমরা যে উন্নতি নিয়ে একের পর এক বাঙালিকে বাহবা দিতে দিতে বাঙালিকে একেবারে গর্বে বুক ফোলাই দিচ্ছি, এই উন্নতির পিছনে একটা শক্তিশালী হাওয়া আছে, যে হাওয়াটা হচ্ছে বৈশ্বিক হাওয়া। যে হাওয়ার সঙ্গে গোটা বিশ্বের বৈশ্বিক অর্থনীতির একটা তুমুল সম্পর্ক আছে। কিভাবে সম্পর্ক আছে? আপনি বলতেছেন যে 1974 সালেও তো এরকম ছিল, মানুষ না খেয়ে থাকছে। তো মানুষ তো না খেয়ে থাকতোই, তার কারণ হচ্ছে যে 1974 সালে আমাদের এখানে বিদেশ থেকে আমাদের লাভ হবে, আমরা সেখান থেকে প্রত্যক্ষভাবে লাভবান হব, এ ধরনের কোনো সংস্থা আমাদের কাছে কখনো আসেনি, হাত বাড়ায় দেয়নি ওরকমভাবে। আমরা স্বাধীন হবার কারণে কিছু কিছু ফ্যাসিলিটিস আমরা অটোমেটিক্যালি পাইছি, শুধুমাত্র আমাদের স্বাধীনতা থাকার কারণে, শুধুমাত্র গোটা বিশ্বে আমাদের একটা শাসিত জাতি থাকার কারণে। সেটা অবয়বে হোক এবং বাস্তবে হোক সেটা পরের কথা। কীভাবে পাইছি? যেমন হচ্ছে যে যখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেল, তো আমাদের দেশে একটা শ্রেণী আছে, অনেক মানুষ আছে, সাধারণ মানুষ আছে যারা বেকার, যাদেরকে বৈশ্বিকভাবে বিদেশ থেকে বা অন্যান্য রাষ্ট্ররা অন্যান্য কান্ট্রিগুলো মনে করলো যে এখানে যদি আমি আমার ব্যবসায় ইনভেস্ট করি এবং আমার ব্যবসায় যদি আমি এদেরকে নিয়োগ দিই, সেই ক্ষেত্রে আমি ভীষণভাবে লাভবান হব। তো তার নিজের প্রয়োজনে আসছে বাংলাদেশে, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে সেই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশের আপামর জনসাধারণের সাথে বৈশ্বিক সম্পর্ক সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে কিন্তু আগেও প্রাগৈতিহাসিক কাল থেকে অনেকেই আসছে ব্যবসা করতে। সেই ব্যবসায়িকের সুফল, সেই ব্যবসার সঠিক সুফল একবারে প্রত্যক্ষভাবে বাঙালি কখনোই পায়নি। তার কারণ হচ্ছে যে পর্তুগিজরা এসে ব্যবসা করেছে, এখান থেকে যে মূলধন পাওয়া যায় সেটা ব্রিটিশরা নিয়ে চলে গেছে, বাঙালি তো পায়নি। বাঙালি তো ক্ষুধার্ত হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাঙালি স্বাধীন হওয়ার কারণে এই সুফলটা পাওয়া শুরু করে দেয়, যার কারণে এই সুফল থেকে সে অর্থনৈতিকভাবে তার ক্রমান্বয়ে উন্নতি হয়েছে। অর্থনৈতিকভাবে ক্রমান্বয়ে উন্নতি হওয়ার কারণে বাঙালি আপনার হচ্ছে কৃষি নির্ভর থেকে শিল্প নির্ভর হয়েছে। বাঙালি যখন কৃষি থেকে শিল্প নির্ভর হয়েছে, এটাও বৈশ্বিক হাওয়া। তারপরেও যখন দেখতেছে যে এখান থেকে শুধু হচ্ছে না, ব্যাপক একটা জনগোষ্ঠী আছে, তারা মনে করতেছে যে শুধুমাত্র দেশে ওরা আসতেছে, আমরা পরিশ্রম করে আমাদের উন্নতি আশানুরূপ হচ্ছে না, সেক্ষেত্রে তাহলে কি করা যায়? আমাদেরকেই ওদের দেশে যেতে হবে, তাহলে আর বেশি লাভ হবে। বিশাল একটা শ্রেণী, তাও কিসের উপর ভিত্তি করে গেল? ওই বৈশ্বিক হাওয়ার উপরে, ওই বৈশ্বিক অর্থনীতির চাকার উপরে চড়ে তারা বিদেশ গেল। যার পরে তারা কী করলো? তারা নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য যে আপনার এই পরিবেশটাও কিন্তু কীভাবে পাইলো? আগে কিন্তু পায়নি, যেটা স্বাধীন হওয়ার কারণে বাঙালি অবাধে এই ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছে, যার কারণে বাঙালির রিজার্ভ ভারী হয়েছে। ওই বৈশ্বিক অর্থনীতির চাকাকে সচল করে দিতে গিয়ে বাঙালির অর্থনীতির চাকা কখন যে সচল হয়ে গেছে বাঙালি নিজেও জানে না, কিন্তু বাঙালির অর্থনীতির চাকা সচল হয়ে গেছে। তাছাড়া তো বাঙালির অর্থনীতি আজকে এই পর্যায়ে আসার কথাই না। বাংলাদেশের স্বাধীনতার পরেও যে ধরনের বিপ্লব, প্রতি বিপ্লব, অঘটন,
রাজনৈতিক সমস্যা, প্রাকৃতিক সমস্যা এবং এছাড়াও আরও অনেক উল্লেখযোগ্য সমস্যা আমাদের আসছে জাতীয় জীবনে। যদি আমরা যদি অর্থনীতিটা শুধুমাত্র এখন পর্যন্ত এই যে করোনাতে এত দেশের, আমেরিকার মতো দেশ, ফ্রান্সের মতো দেশ এবং অনেক বড় বড় দেশ অর্থনৈতিকভাবে সংকটে পড়ে গেছে, তারা অর্থনীতির জন্য নতুন করে রূপরেখা, অর্থনীতির জন্য নতুন নতুন তত্ত্ব বের করার চেষ্টা করতেছে, অর্থনীতিকে সচল রাখার জন্য, অর্থনীতি যেন ভেঙে না পড়ে। কিন্তু বাংলাদেশ দেদারসে চলতেছে। তার কারণ কেন চলতেছে? বাংলাদেশের অর্থনীতিটা সচল আছে। এখন বাংলাদেশের অর্থনীতি আবার কখন ভেঙে পড়বে? আপনি কিভাবে বুঝবেন যে এই অর্থনীতি আমাদের না? ওই যে উন্নত কান্ট্রির অর্থনীতি ভেঙে পড়ছে, আমি ওর কাছ থেকে যে সুফল পাইছি, আমার সাথে ওর উন্নতির যে এক ধরনের বৈষম্য আছে, ওই বৈষম্যের কারণে ওই উন্নত কান্ট্রির যে সমস্যা এখন থেকে শুরু হয়ে গেছে, আমি ওর চেয়ে নিচের দিকে আমার অবস্থান থাকার কারণে সেই বৈষম্যটা আমার এখনও চোখে পড়তেছে না। এই চোখে পড়তেছে না জন্য আমি মনে করতেছি এটা আমার অর্থনীতি, এটা আমার টাকা, আমি এটাতে এই করে ফেলছি, আমি ওটাতে ওই করে ফেলছি। আসলে আমি কিছুই করিনি, এটা বৈশ্বিক অর্থনীতির একটা হাওয়া আমাদের উপরে এসে পড়ছে। এর বেশি বাঙালিকে আর কোনোই ক্রেডিট দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানে কথার যুক্তি আছে। কথা কেউ যদি অস্বীকার করতে চায় তাহলে সেটা অস্বীকার করতে পারবে না। এক কথায়, দুই কথায়, 10 কথায় অস্বীকার করা সম্ভব নয়। কারণ বাঙালির অগ্রগতির পেছনে যে শুধু বাঙালির অবদান আছে এরকম দাবি কিন্তু আমি বলি নাই, এরকম দাবি আমি করি নাই। আমি বাঙালির অগ্রগতিকে চিহ্নিত করতে চাইছি মাত্র। এই অগ্রগতির পেছনে কি গৃহপালিত পশুর অবদান? এই অগ্রগতির পিছনে কি নদীর অবদান? এই অগ্রগতির পিছনে কি আমাদের খনিজ পদার্থের অবদান, নাকি জনসমষ্টির অবদান? এটার বিচার কিন্তু যায়নি। আমরা শুধু অগ্রগতিকে চিহ্নিত করছি। হ্যাঁ, এই অগ্রগতির পেছনে আমরা যদি ওই দিকে এখন ফিরে যাই, যে এই অগ্রগতি পেছনে অবদানটি কার, বা এই অগ্রগতি কীভাবে সম্ভব হলো? যে ঐতিহাসিকভাবে আমি যে জনগোষ্ঠীর চিত্র তুলে ধরলাম, হতাশাব্যঞ্জক বা একটি কেমন পরিবর্তন হলো যে রাতে রাতে তার চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, সেই জনগোষ্ঠী কিভাবে আজকে এই জনগোষ্ঠীতে পূর্ণ হলো, যার জন্য তোমার কথায় আমি বাহবা দিচ্ছি, বাঙালিকে ক্রেডিট দিচ্ছি, উন্নয়নের কথা গর্বের সাথে বলছি, এবং সেটাকে আমি একটা অগ্রগতি হিসাবে আত্মতুষ্টিতে ভুগতে চাচ্ছি। তো সেই পরিবর্তন কিভাবে সম্ভব হলো? হ্যাঁ, এটা তোমার কথার সাথে আসলে আমিও একমত যে এখানে আসলে বৈশ্বিক অগ্রগতি আমাদের অগ্রগতির অন্যতম একটা প্রধান কারণ। বৈশ্বিক অগ্রগতিটা কি? কীরকম বৈশ্বিক অগ্রগতি? একদিক দিয়ে যেমন বৈশ্বিক অর্থনীতির অগ্রগতি আছে, সেই অর্থনীতির অগ্রগতি যেমন আমাদের অর্থনীতিকে অবশ্যই প্রভাবিত করবে। কারণ আমাদের যদি ভারতের ক্রয় ক্ষমতা, মানুষের ক্রয় ক্ষমতা যদি বাড়ে, ভারতের মানুষের যদি ক্রয় ক্ষমতা বাড়ে, ভারতের অর্থনীতি যদি বড় হয়, তাহলে সেই অর্থনীতি আমাদের থেকে বেশি পণ্য আমদানি করতে পারবে, আমাদের দেশে বেশি অর্থনীতি ইনভেস্ট করতে পারবে। সেই ক্ষেত্র তাদের তৈরি হয়েছে। তার কারণে তাদের অর্থনীতি যে আমাদের এখানে ইনভেস্ট করার সক্ষমতা তৈরি হয়েছে, তার জন্য তারা ইনভেস্ট করবে এবং সেখান থেকে আমরা উপকৃত হব। সেখানে আমার কোনো অবদান নাই, সেখানে ওই ভারতের অর্থনীতির অগ্রগতির অবদান আছে। হ্যাঁ, মানা, এখানে অস্বীকার করার উপায় নাই। এখানে অবদান আছে বিজ্ঞানের অগ্রগতির। আমরা দেখছি যে জমিতে এত উর্বর হওয়ার পরেও, আমাদের পর্যাপ্ত জমি থাকার পরেও আমরা আমাদের পরিবারের চাহিদা মোতাবেক আমরা খাদ্য উৎপাদন করতে পারতাম না। তার থেকে আমরা এখন কি করছি? উন্নত জাত আমরা ব্যবহার করতেছি। তার জন্য কিন্তু আমরা অনেক বেশি, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বেশি ফসল উৎপাদন করতে পারতেছি, যার কারণে কিন্তু আমাদের সেই নাঙ্গা ভুখা বাঙালি এখন না খেয়ে থাকে না। হ্যাঁ, এটা অবদান বিজ্ঞানের অগ্রগতি, কৃষি প্রযুক্তির অবদান, জৈব প্রযুক্তির অবদান, এটা সম্ভব হয়েছে। তুমি বিভিন্নভাবে বোঝাতে চাইলে যে এই অগ্রগতি আমাদের বাঙালিদের বা তুমি যেটা বোঝাতে চাও
তুমি যেটা বলতে চাও যে সেটা হচ্ছে আমাদের সরকারের কোনো অবদান তুমি এখানে সেভাবে দেখছো না। হ্যাঁ, অস্বীকার করব না, কিন্তু তারপরেও বলি যে আগের থেকে বাঙালির কাজ করার সক্ষমতা অবশ্যই বাড়ছে। 80-এর দশকে 70-এর দশকে বাঙালি যে পরিমাণ কাজ করত, এই একবিংশ শতাব্দীতে আসে তার থেকে অনেক বেশি কাজ করে। তোমার 80-এর দশকে গোটা বাংলাদেশ বাদ দিলাম, ঢাকা শহর যতটা বেশি ব্যস্ত ছিল, আজকের বাংলাদেশ আজকের ঢাকা শহর তার থেকে অনেক বেশি ব্যস্ত। এই ব্যস্ত কে করছে, এই কাজটা কে করছে? সেটা কিন্তু বাঙালিরা, মানে আমাদের দেশের মানুষরা করতেছে। এটা তো খুবই স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক। এখানে তুমি যেটা বললা সেগুলোকে মানে নিছি। হ্যাঁ, বৈশ্বিক একটা অবদান এখানে আছে, বৈশ্বিক একটা প্রভাব এখানে আছে, যেটার জন্যই আমরা উন্নয়ন করছি। তুমি কি জানো না, তুমি কি অস্বীকার করতে পারবে যে কঙ্গোতে কি সেই বৈশ্বিক প্রভাব যায় পৌঁছায় না? সোমালিয়ায় সেই বৈশ্বিক প্রভাব যায় পৌঁছায় না? সেখানে পৌঁছায় তো। তাদের ওখানে বৈশ্বিক সোমালিয়ার প্রভাব সঙ্গে আবার হচ্ছে আমাদেরকে তুলনা করা যাবে না। কেন? তার কারণ হচ্ছে যে কঙ্গো এবং সোমালিয়া, আফ্রিকান যে রাজ্যগুলো আছে, এগুলো তো আপনার হচ্ছে যে গৃহযুদ্ধ কবলিত কান্ট্রি, দেশ। কেন গৃহযুদ্ধ কবলিত? এরা ওই যে বৈশ্বিক রাজনীতির শিকার। আমরা কেন শিকার হলাম না? আমি বলতে চাচ্ছি যে এই যে সোমালিয়ায়, এই যে কঙ্গোতে, এই যে এই দেশগুলোতে গৃহযুদ্ধ চলতেছে। গৃহযুদ্ধ কখন চলে? রাজনৈতিক অস্থিতিশীলতা চলতেছে, তাদের মধ্যে মতের মিল হচ্ছে না। এটা কারণে এটা হতে পারে তাদের রাজনৈতিক সচেতনতা কম আছে। যদি রাজনৈতিকভাবে তারা অনেক বেশি সচেতন হতো, যদি শিক্ষায় তারা অগ্রগতি করতে পারতো, যদি তাদের মূল বেসিক অর্থনীতিতে তারা অগ্রগতি করতে পারতো, যদি তারা সামাজিক কাঠামোয় তারা যদি অগ্রগতি বিভিন্ন সূচকে আনতে পারতো, তাহলে কিন্তু তাদের গৃহযুদ্ধ লাগতো না। আমাদের যদি রাজনৈতিক সচেতনতা তাদের রাজনৈতিক সচেতনতার মতন ওই মাপে হতো, ওই মাপের যদি আমাদের রাজনৈতিক সচেতনতা হতো, ওই মাপের শিক্ষা হতো, ওই মাপের অর্থনীতি হতো, তাহলে কিন্তু আমরাও আজকে এই সোমালিয়া, আমরাও আজকে কঙ্গোতে পরিণত হতে পারতাম। আমরা কঙ্গো হই নাই, সোমালিয়া হই নাই, কারণ আমরা কিন্তু তাদের থেকে আপডেট হতে পারছি। জাতীয়তাবোধ আমাদের মধ্যে আসছে, আমরা দেশপ্রেম আমাদের মধ্যে আসছে। এটা আসছে, তাদের মধ্যে আসেনি। তার জন্য এই দেশপ্রেম, এই জাতীয়তাবোধ, এটার জন্য কি বাঙালিকে কোনো ক্রেডিট দেওয়া যাবে না? না, ঠিক আছে, আপনার কথার সঙ্গে আমিও একাত্মতা ঘোষণা করতেছি, আমি সহমত পোষণ করতেছি। আপনার কথা ঠিক আছে। বাঙালি তাদের অভ্যাসগত যে ব্যাপারগুলো ছিল, তাদের যে অভ্যাস ছিল, বাঙালির যে দৃষ্টির পরিধি ছিল, সেটা একটু উন্নত হচ্ছে, একটু উপরে উঠছে, একটু উঁচুতে গেছে। হ্যাঁ, আমি ওই একটু অবদানই দিতে চাচ্ছি। এতটুকু অবদান আপনি দিতে চাচ্ছেন? এতটুকু অবদান অবশ্যই আপনি দিতে পারেন। তার কারণ হচ্ছে যে এই একটু দৃষ্টির পরিবর্তন হওয়া, একটু উঁচুতে যাওয়া, একটু কালচারাল হওয়া, এটা তো স্বাভাবিকভাবেই মানে হতেই হবে, না হয়ে কোনো উপায় নেই। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা আসার আগ পর্যন্ত মক্তব ছাড়া বা ধর্মীয় উপাসনালয় ছাড়া আমার জানা মতে সে ধরনের কোনো বা রাজ্য জমিদারি বা ওই রাজাদের আন্ডারে দুই একটা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আমার জানা মতে সেরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ব্রিটিশদের আগে বাংলাদেশের সাধারণ মানুষ শিক্ষা গ্রহণ করার জন্য যে পদ্ধতির প্রয়োজন ছিল সেটা আমরা পাইনি। যার কারণে আপনি যে বাঙালিকে বলতেছেন যে এই বাঙালি না খেয়ে থাকতো, এই বাঙালি ক্ষুধায় কাতরাতো, এই বাঙালির ভিতরে বুভুক্ষা একেবারে তাকে জরাজীর্ণ করে রাখতো, এই বাঙালির মধ্যে কোনো বোধ ছিল না, এই বাঙালিকে দিনের পর দিন কেউ শাসন করে গেছে, বাঙালি একবার ঘুরে দাঁড়ায় প্রতিবাদ করার প্রয়োজন মনে করেনি। কেন করেনি? তার কারণ হচ্ছে যে বাঙালির নৈতিকতার মধ্যে সেই জিনিসই সৃষ্টি হয়নি তখনও। সেই জিনিস সৃষ্টি হওয়ার কোনো উপকরণ তাদের মধ্যে ছিল না, মানে সিংহভাগের মধ্যে ছিল না।
মানে সিংহভাগ ছিল মানে মূর্খ, ওই যে বাঙ্গাল যাকে বলা হয়। তো এই বাঙ্গালের পরিবর্তন ঘটতে থাকে ব্রিটিশ আমল থেকেই। এই বাঙ্গাল এমন একটা বাঙ্গাল ছিল যারা ব্রিটিশদের প্যান্ট দেখে 40 মিনিট খালি তাকায় থাকছে, যারা ব্রিটিশের দেখার জন্য না, ব্রিটিশদের পোশাক দেখার জন্য গাছের ওতে পালায় থাকতো। তার কারণ হচ্ছে যে ব্রিটিশদের ওই ড্রেস, ওই বাঙ্গালদের মতো, তার কারণ হচ্ছে যে ওই বাঙ্গালরা এর আগে জানতোই না যে এই ধরনের কোনো ড্রেস, এই ধরনের কোনো পোশাক পরলে মানুষকে এত পরিপাটি দেখায়, মানুষকে এত সুন্দর দেখায়। তো যে জাতি, যে যারা এই আধুনিকতার এই পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণই অজ্ঞাত ছিল, তাদেরকে কোনোভাবেই ছোট করে দেখার কিন্তু কিছু নেই আমার দৃষ্টিতে। কারণ তাদের কাছে তো সেই সুবিধাটা এসে পৌঁছায়নি, তারা জানেই না। পরবর্তীতে পাশাপাশি এটা দেখলো তারা, তাদের মধ্যে নতুন একটা শখ, নতুন একটা আশার সঞ্চার হলো, এটা কী জিনিস, কেমন কী। পর্যায়ক্রমে ব্রিটিশরা আসলো, তাদের নিজের প্রয়োজনে, যেমন রেল লাইন করলো, তাদের নিজের প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান করলো। তার কারণ তারা দেখলো যে ওখান থেকে নিয়ে এসে এখানে সাপ্লাই দিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার কিছু নাই। আর বাঙালির মধ্যে একটা বৈশিষ্ট্য বরাবরই ছিল, বাহির থেকে কোনো সংস্কৃতি এসে যদি বাঙালির উপরে ছেড়ে দেওয়া হয়, অন্তত বাঙালি সেটাকে গ্রহণ না করলেও লাড়াচাড়া করে। এই বৈশিষ্ট্যটা বাঙালির আগে থেকে ছিল। তো ব্রিটিশরা যখন আসার পরে শিক্ষা প্রতিষ্ঠান দিল, শিক্ষা প্রতিষ্ঠানে তখন তারা লাভ ক্ষতির আশা না করে সেটা নিয়ে লাড়াচাড়া করছে। এই লাড়াচাড়া করতে যায় সেখান থেকে কিছু বাঙালি উন্নত জীবনের স্পর্শ পায়ে গেছে, উন্নতভাবে আধুনিকতাকে বুঝতে শিখে গেছে। পর্যায়ক্রমে আমরা আবার স্বাধীন হয়ে গেছি একটা সময়, আমাদের মধ্যে সেই স্থিতিশীলতা আসছে, আমাদের মধ্যে সেই মানুষের সাথে মানুষের যোগাযোগ করার যে সক্ষমতা দরকার হয়, এক দেশ এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করার যে পদ্ধতি দরকার হয়, সেই সমস্ত কিছু আমাদের উন্মোচন হয়ে গেছে। পক্ষান্তরে আমাদের মানুষও কিছুটা উন্নত হয়েছে। এই ক্ষেত্রেও বাঙালি অন্যের হেল্প নিয়েই, অন্যের দ্বারাই উন্নত হয়েছে। কিন্তু তারপরেও এই বাঙালি কোথায় জিতে গেছে, কোথায় বিস্ময়কর হয়ে গেছে। এই যে আপনি যেটা বলতেছেন যে এই যে একটা উঁচুতে গেছে, এই যে একটু উপরে গেছে, এই যে একটু পরিবর্তন হয়েছে, এই ক্রেডিট তো বাঙালিকে দেওয়া উচিত। এরা তো চাইলে সোমালির মতোই দেখবই না আমরা কে কী ড্রেস পরে আসতেছে, এরকম তো হতে পারতো। এতটুকু ক্রেডিট বাঙালিকে দেওয়াই যায়, আমরা দিতেই পারি। এর বেশি বাঙালি এখন পর্যন্ত বলার মতো, যদি জাতিগতভাবে বলি, মানে ওই পুরাতন কিছু ঐতিহ্য ইতিহাস বাদ দিয়ে যদি বাস্তবতার নিরিখে কথা বলি, তাহলে বলার মতো এখনও কিচ্ছুই হয়নি। একটা দেশের রোল মডেল শুধুমাত্র অর্থনীতি হতে পারে না। বাঙালির নৈতিকতা বর্তমানে যে কতটা অবক্ষয় হয়ে গেছে, ওই যে বাঙালি ছিল, ওই যে চর্যাপদের টালতমোর ঘরনায় নীতি আবেশীর বাঙ্গাল ছিল, এদের মধ্যে খাঁটি সাধু একবারে শুদ্ধ বাঙালি ছিল। এই শুদ্ধ বাঙালিয়া একটা ব্যাপার ছিল, লোকজ একটা ব্যাপার ছিল, যেটা শুধুমাত্র ওই বাঙালির ভিতরে ছিল। বাঙালি আজকে এই যে কনভার্ট হতে আজকে আমার তো এখানে উন্নতির যতটুকু জায়গা দেখতেছি, এই উন্নতিতে নিজের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে অভাগার দল, এই যে তাদের মধ্যে যে সামান্য সংখ্যক একেবারে বাঙালিয়া একটা সংস্কৃতি, শুধুমাত্র বাঙালিয়া একটা ব্যাপার ছিল, সেটাও তারা ক্রমশ হারাতে যাচ্ছে। তার কারণ হচ্ছে বাঙালিরা কেন সাম্প্রদায়িক হবে? বাঙালির রক্তে কিন্তু সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই। বাঙালি মূর্খ ছিল, বাঙালির কাছে শিক্ষা ছিল না, বাঙালি না খেয়েছিল, কিন্তু বাঙালির মধ্যে নীতি ছিল, আদর্শ ছিল। বাঙালির
ঘর ছিল না, বাঙালি বৈরাগী ছিল, কিন্তু বাঙালির মধ্যে মানবতা ছিল। তো আমার তো সেই বাঙালিয়া দরকার ভাই, আমার তো সেই বাঙালিয়ানরা, আমার মনে হয় যে সেই বাঙালিয়ানরা কবে বলবে যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে অভাগা বাঙালি, এতটুকু বলার যে বোধ ছিল, সেটাও আমি যে শুধুই বাঙালি, আমার রক্তে শুধুই বাঙালির রক্ত প্রবাহিত হচ্ছে। এই বাঙালিরা এই অর্থনীতিতে, এই সমাজনীতিতে, এই সামাজিকতাতে, পারিপার্শ্বিকতাতে কনভার্ট হতে হতে, প্রযুক্তির সঙ্গে কনভার্ট হতে হতে, ধর্মীয় সংস্কার সংস্কৃতির সঙ্গে কনভার্ট হতে হতে, একদম আমি যে বাঙালি, আমি যে আমার রক্তে যে বাঙালির রক্ত প্রবাহিত হচ্ছে, এটা ভুলে গেছে, এটাও বলতে বসেছে, যেটা খুবই দুঃখজনক। এটা এখানে গর্ব করার চাইতে আমি হতাশাজনক বিষয়টাই বেশি খুঁজে পাচ্ছি। পিতৃপরিচয়হীন সন্তান কখনোই মাথা উঁচু করে নিজেকে গর্বিত বলে প্রকাশ করতে পারার কোনোই অবকাশ আমি দেখি না। বাঙালি মানে তাদের নিজস্বতাকেই ভুলে যাচ্ছে, বাঙালি তাদের স্বকীয়তাকেই ছেড়ে দিচ্ছে। বাঙালি আসলে কিছুই করেন। বাঙালি যদি আরো 5টা অমর্ত্য সেন থাকতো, বাঙালি যদি আজকে পদার্থবিজ্ঞানের বা জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম সারির দলের মধ্যে বাঙালির চিন্তা চেতনা আছে, শুধুমাত্র বাঙালির, তাহলে বিষয়টাকে অন্য বলা যায় বাঙালি অগ্রগতি করছে। এটা আসলে বাঙালি অগ্রগতি করেনি, বাঙালি একটা অগ্রগতির যাত্রী হওয়ার কারণে হয়ে গেছে। মানে একটি বাসে করে 40 জন যাত্রী যাচ্ছে, তাহলে বাসটি যদি দিনাজপুর থেকে কুড়িগ্রাম যায়, তাহলে 40 জন যাত্রী তো কুড়িগ্রাম যাবে। এখন বাসটির সামনের সিট আর পিছনের সিটের মধ্যে যে একটা বৈষম্য আছে, আমাদের আর আমেরিকার সেই বৈষম্য আছে। আপনাকে ধন্যবাদ জামিল শাহ। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত অতিথি, আমাদের সম্মানিত আলোচক যেভাবে আলোচনা করলেন, প্রিয় দর্শক, মুক্তবাক্য মৌলিক দোলার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি আমাদের দর্শক শ্রোতা আমাদের সেই আলোচকের গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করে আমরা উপকৃত হয়েছি, সমৃদ্ধ হয়েছি। আমাদের বিশ্বাস দর্শকদের সেটাকে ভালো লেগেছে। আমি আমাদের সম্মানিত আলোচককে ধন্যবাদ দিয়ে, আমাদের দর্শকদেরকে ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি। আবার ফিরে আসব আমাদের মৌলিক দোলা মুক্তবাক্য চ্যানেলটিতে সামনের এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।